গতকাল আমরা দেখেছি সম্পাদকদের সাথে, আর আজ প্রধানমন্ত্রী কর্মসূচি কভার করা রিপোর্টারদের সাথে কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওদিকে সাংবাদিকরা এখনও নানা নির্যাতনের শিকার হচ্ছেন জানিয়ে বন্ধ সংবাদপত্রগুলো দ্রুত চালুর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি আরও একবার বলেছেন শিগগিরই একটা গণমাধ্যম কমিশন গঠন করা হবে। এই সার্বিক বিষয় নিয়ে আলাপ করতে চাই, ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব জুবাইর বাবু এবং আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। সংবাদযোগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং জনাব জুবাইর বাবু আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা একটু গভীরে যাব, তবে তার আগে ঠিক এইমাত্র যে প্রতিবেদনটা দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটা বলেছিলেন সেটা আসলে আমরা সবাই কম বেশি সাফার করছি, যে মূলধারার গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে আমরা যে খবরটা যতটুকু দায়িত্বশীলতার সাথে তুলে ধরার চেষ্টা করছি, অমুক নিউজ তমুক নিউজ এরকম নাম দিয়ে বিভিন্ন ফেসবুক পেজ খুলে সেখানে আরেকটু চটকদার শিরোনাম দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সরকারের কোনো ভুল হোক বা না হোক, কেমোফ্ল্যাগ কোনো শিরোনাম দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, যত ভিউ তত টাকা। মানে এটা তো আসলে দিন শেষে সাংবাদিকদের ওপরে দায়টা চলে আসে। কতটা ফিল করেছেন, কতটা বলতে পেরেছেন এবং কি ধরনের পরিকল্পনা করছেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে? জি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ একাত্তর টেলিভিশনের সকল দর্শকদের। আপনারা জানেন যে আমরা যে টেলিভিশন এডিটর্স কাউন্সিল যেটি গঠন করেছি, আমাদের কিন্তু উদ্দেশ্যটা খুবই পরিষ্কার, যেটা সরকারের যেরকম একটি পরিষ্কার উদ্দেশ্য আছে। যেমন ধরেন বিষয়টি হচ্ছে এরকম যে সরকার গণমাধ্যম বান্ধব একটি সরকার, তো আমরাও সরকার বান্ধব হতে চাই, আমরাও দেশ বান্ধব হতে চাই, আমরা রাষ্ট্র বান্ধব হতে চাই। আমরা আসলে তো যারা সংবাদকর্মী, আমরা তো রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরা জনগণের বিরুদ্ধে না। সমস্যাটি ছিল গত 17 বছর আপনি দেখেছেন যে বাংলাদেশে যেটি হয়েছে, কিছু মানুষ কিছু গণমাধ্যমকে গণ অধমে পরিণত করেছিল, এবং যেটা সাফারার কিন্তু আসলে প্রত্যেকটা মানুষ, প্রতিটা গণমাধ্যম কর্মী এবং প্রতিটি গণমাধ্যম। তো সেই জায়গাটি থেকে আমাদের সুনির্দিষ্ট কিছু আসলে আমরা প্রস্তাব করেছি প্রধানমন্ত্রীর সাথে। যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, দেখা হয়েছে, আমরা কথা বলেছি এবং আমরা সুনির্দিষ্ট প্রস্তাব করেছি। প্রস্তাবগুলোর ভিতরে প্রথমে হচ্ছে যেটি আমরা টেলিভিশনগুলোর ক্ষেত্রে যে সমস্যাটি আমরা ফিল করেছি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে টেলিভিশন কোনো ওয়েজ বোর্ড নাই, বেতন কাঠামো নাই, এবং এই বেতন কাঠামো না থাকার ফলে একজন, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি, একজন ভিডিও এডিটর কোনো একটা টেলিভিশনে হয়তো 20,000 টাকা বেতন পাচ্ছেন, অন্য একটা টেলিভিশনে পাচ্ছেন 40,000 টাকা বেতন বা 50,000 টাকা বেতন। একজন জার্নালিস্ট দেখা যাচ্ছে যে কোনো একটা টেলিভিশনে 30,000 টাকা বেতন পাচ্ছেন, আবার অন্য জায়গায় যে সে 60,000 টাকা সেম ডেজিগনেশনে। হ্যাঁ, তো এটা আসলে বেতন কাঠামো নেই, এবং পাশাপাশি আরেকটি যেটা হচ্ছে গণমাধ্যমের নীতিমালা নেই, এবং যেটি অত্যন্ত জরুরি। এবং নীতিমালাহীন গণমাধ্যমের কারণেই কিন্তু বর্তমানে যে কথাটি আপনি প্রথমে বলেছেন যে ডিসইনফরমেশন বলি, মিস ইনফরমেশন বলি, এইগুলো ব্যাপকভাবে ছড়ানোর সুযোগ পাচ্ছে। একটা জিনিস দেখেন, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে যারা দায়িত্বশীল সংবাদ মাধ্যম যেগুলো, এবং যেগুলো হচ্ছে রাষ্ট্রের দ্বারা অনুমোদিত, সেই ধরনের সংবাদ মাধ্যমের কাছ থেকে কিন্তু আমরা সেটা আশা করব না। আমরা কি আশা করব? আমরা আশা করব হচ্ছে যেটি ঘটেছে ফ্যাক্ট বেস সংবাদ, সোজা কথা যেটা, এবং সেখানে কিন্তু এখানে ডিসইনফরমেশনের সুযোগ নাই, মিস ইনফরমেশনের সুযোগ নাই। কিন্তু যেহেতু নীতিমালা নেই, যে কারণে কিন্তু এই সুযোগগুলো কিন্তু অনেক গণমাধ্যম গ্রহণ করছে, নিচ্ছে সুযোগগুলো। এটি একটি। আর সবচেয়ে বড় আরেকটি বিষয় যেগুলো সংবাদের ক্ষেত্রে যেটি হচ্ছে, যে আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 12টি সংবাদ মানে নিউজ চ্যানেল আছে, পাশাপাশি জেনেরিক চ্যানেল কিন্তু বাদ বাকিগুলো, এবং যারা বুলেটিন প্রচার করে থাকে জেনেরিক চ্যানেলগুলো, এবং সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু একটি ব্যাপার হচ্ছে যে এই যে এডিটোরিয়াল পলিসি আমরা যেটাকে বলি, যেমন আপনার পত্রিকাতে কাজ করেন ইলিয়াস ভাই ভালো বলতে পারবেন যে প্রত্যেকটা পত্রিকাতে কিন্তু একটি এডিটোরিয়াল পলিসি আছে, কিন্তু টেলিভিশনগুলোর ক্ষেত্রে এটা কারো থাকলো, অনেকের ক্ষেত্রে নেই, একদম শিথিল, বা আসলে তারা জানেই না এডিটোরিয়াল পলিসি নিয়ে, মালিক যা বলছে তারা তাই করছে, মানে পলিসিটা এরকম। পাশাপাশি হচ্ছে যে এডিটোরিয়াল পলিসিটা যখন লাইসেন্স নেয় সরকার থেকে, কারণ দেখেন গণমাধ্যমের মালিক কিন্তু যে সত্যিকার অর্থে গণমাধ্যমের মালিক হচ্ছে রাষ্ট্র, গণমাধ্যমের মালিক হচ্ছে জনগণ। সুতরাং এই জনগণ এবং এই রাষ্ট্র থেকে যখন আপনি লাইসেন্সটি নিচ্ছেন গণমাধ্যমের, সুতরাং আপনার
সমস্ত মানে জবাবদিহিতা কিন্তু তাদের কাছে থাকতে হবে। সুতরাং এই লাইসেন্স নেওয়ার সময় আপনি আসলে এডিটোরিয়াল পলিসিটি জমা দিচ্ছেন কিনা রাষ্ট্রের কাছে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সবকিছু মিলে আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন, যেটি বিএনপির আপনি জানেন যে 31 দফায় ছিল। চমৎকার। মানে আসলে আমি যদি ধরি তাহলে তিনটা মৌলিক বিষয় আপনি যেটা বলেছেন, এই তিনটা আসলে দীর্ঘদিন ধরে গণমাধ্যম কর্মীদের চাওয়া ছিল। ওয়েস্ট বোর্ডের কথা একটা এডিটোরিয়াল পলিসি থাকা দরকার, এবং সবশেষ লাইসেন্সিং এর ব্যাপারে যথেষ্ট রকমের মনিটরিং, নজরদারি এবং গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা দরকার। আমি যখন এরপরে আপনার কাছে আসবো তখন প্রেস কাউন্সিলের কথা একটু জানার চেষ্টা করব। এমন একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু তারা আসলে কতটা ভূমিকা রাখতে পারছে সেটা নিয়ে একটু কথা বলবো নিশ্চয়ই। জনাব ইলিয়াস খান, দীর্ঘ সময় সাংবাদিকতার কেরিয়ার আপনার, এবং নানা রকমের পরিস্থিতি আপনি নিজে পর্যবেক্ষণ করেছেন। এখন যে সময়ে আমরা আছি সেই সময়ে সরাসরি সরকার প্রধান গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম কর্মীদের সংগঠনের সঙ্গে বসছেন, এটা একটা ইতিবাচক কথা বটে। কিন্তু আপনার মনে হয় কিনা যে সব উদ্যোগকে আমরা শুরুতেই একটু নেগেটিভলি নিই? যেমন গণমাধ্যম কমিশনের কথা বলা হচ্ছে, অনেকেই আসলে বলছেন এটা করলে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে, নানা কিছু। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, মানে গণমাধ্যম কমিশন তো থাকা উচিত, এবং সেটা নিয়ে এত শঙ্কা কেন? না, শঙ্কা কেন প্রকাশ করছে আমি বুঝতে পারছি না, বাট কমিশন থাকা উচিত। একটু আগে জুবাইর বাবু বললেন যে অনেকগুলো সংকটের কথা, তিনি টেলিভিশনের সংকটের কথা বলেছেন। এমনি প্রিন্ট মিডিয়া কিন্তু অনেক সংকট রয়েছে। তবে খুব পজিটিভ দিক হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলেছেন এবং দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। তো সেগুলো কিন্তু হাসির খোরাক ছিল পুরো বিশ্বব্যাপী। বাঙালি যারা আছেন তারা কিন্তু সেটি এক ধরনের হাসির খোরাক ছিল। এমন প্রশ্ন করতেন, কোনো প্রশ্ন ছিল না, সব তন্মর্দন ছিল। বাট এখানে কিন্তু খোলামেলা সবাই আলাপ করেছে, এবং আজকে দিনটিও তিনি চমৎকার বেছে নিয়েছেন। আজকে কিন্তু কালো দিবস, সংবাদপত্রের কালো দিবস। আপনারা জানেন যে এই দিনে কিন্তু 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল 1975 সালে। শুধু 4টি কাদের, আবার 4টি আবার ছিল শেখ পরিবারের ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার ছিল 2টি পত্রিকা। আরেকটা ছিল শেখ পরিবারের ঘনিষ্ঠ আনোয়ার হোসেন মঞ্জুদের পত্রিকা ইত্তেফাক। সুতরাং আসলে পত্রিকা একটিও ছিল না। আমরা বলি যে 4টি রাখা হয়েছিল, 4টিও কার্যত রাখা ছিল। এই দিনে তিনি খোলামেলা কথা বলেছেন। যেদিনে বন্ধ করা হয়েছিল সেদিনে তিনি সবার সাথে কথা বলেছেন, এবং তার প্রত্যেকটি কথা দেখবেন, কারণ তিনি জানেন গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা এটা কিন্তু পাশাপাশি চলে। গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র ঠিকভাবে চলে না। যেমন বাবু দীর্ঘদিন ছিলেন লন্ডনে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন লন্ডনে। তারা দেখেছেন সেখানে যে গণমাধ্যমগুলো আছে, সেটা হোক প্রিন্ট, সেটা হোক ইলেকট্রনিক, তারা কিন্তু বলতে পারে যে মন্ত্রী যদি কোনো অন্যায় করে। হ্যাঁ, কিন্তু আপনি যদি শুধুমাত্র গণমাধ্যম কমিশন নিয়ে একটু বলতেন আমাদেরকে, কি থাকবে, কি করা উচিত আপনার অভিজ্ঞতা থেকে, প্রত্যাশা জায়গা থেকে। জি, যেমন এই যে যেটি বলা হচ্ছে যে টেলিভিশনে ওয়েস্ট বোর্ড নাই, এটি একটি সিস্টেম আনা উচিত। আরেকটি তথ্য দিই, জনাব জুবাইর বাবু তিনি হয়তো দুঃখই পেয়েছেন, বাট প্রিন্ট মিডিয়ার খবরও তিনি তার জানা উচিত। প্রিন্ট মিডিয়ায় 8ম ওয়েস্ট বোর্ড আছে। কটি পত্রিকা 8ম ওয়েস্ট বোর্ড দেয়? হাতে গোনা 4-5টি পত্রিকা দিতে পারে, তাও দেয় কিনা আমি সন্দিহান। এবং যারা দেয় খুব দুর্ভাগ্যজনক, সাংবাদিকের কাছ থেকে 8ম ওয়েস্ট বোর্ডের সিগনেচার নেওয়া হয় যে আমি এই বেতন পাচ্ছি, কিন্তু অ্যাডভান্স চেক দিয়ে রাখতে হয় যে তোমার অ্যাকাউন্টে টাকা যাবে, কিন্তু আমি টাকাটা তুলে নেব। মানে ভয়াবহ অবস্থা। আরেকটু দেখুন আপনি, যে আমি একটু আগে বললাম যে পত্রিকা বন্ধ করা হয়েছিল, পত্রিকা খুলে দেওয়ার কিছু কুফলও আছে। এখন কম বেশি ঢাকা এবং ঢাকা জেলা শহরগুলো সবকিছু মিলে 1257টি দৈনিক আছে বাংলাদেশে। এই পত্রিকায় কারা কাজ করে, এই পত্রিকায় সাংবাদিকরা বেতন পায় কিনা, এগুলো কিন্তু আমরা খোঁজ নিয়েছি, আমরা কিন্তু নেই না। আরেকটি ইনফরমেশন দিই, আপনি নিশ্চয়ই দেখেছেন, এখানে যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও দেখেছেন, পার্লামেন্টে একটি ফিগার পড়া হয় প্রিন্ট মিডিয়ার, আপনি দেখবেন যে পত্রিকা 1 কপি চলে না, সেই পত্রিকা বলা হয় এই 1 লক্ষ সার্কুলেশন, 1.5 লক্ষ সার্কুলেশন, বা 2 লক্ষ সার্কুলেশন। এটা চক্র গড়ে উঠেছে। এই অবজারভেশন গুলো কি আপনার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন বা তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন? বিভিন্ন সময় তুলে ধরেছি, আমরা লেখায় তুলে ধরেছি, বাট আমরা আশা করতে চাই এই সরকারটি কিন্তু একটু ভিন্ন।
হ্যাঁ, আমি জনাব ইলিয়াস খান আবারও আপনার কাছে আসবো। জনাব জুবাইর বাবু একটু বলবেন আসলে মানে আমরা দেখেছি যদি সাংবাদিকরা তথ্যগত কোনো ভুল থেকে টার্গেট করে হলুদ সাংবাদিকতা টাইপের কিছু একটা করে ফেলে, তাদের আলাদাভাবে প্রেস কাউন্সিলের মাধ্যমে সমাধান করা হয়। কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছিল যে প্রেস কাউন্সিল একটা নখদন্তহীন বাঘ, সেখানে গেলে কি হবে তার ফলাফলটা আমরা জানি, অথচ একটা চমৎকার কিছু হতে পারতো। কোনো মতামত কি দেবেন আসলে? না দেখুন, সেটা প্রেস কাউন্সিল বলেন, সেটা মিডিয়া কাউন্সিল বলেন, যাই বলেন না কেন, আমি 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 ব্রিটেনে দীর্ঘদিন আমি আপনি জানেন যে টেলিভিশনের সাথে সংযুক্ত ছিলাম প্রায় 2 এবং সেখানে কিন্তু টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, যত গণমাধ্যম আছে, এমনকি ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া পর্যন্ত, সেটা কিন্তু আপনার এই অফকম, যেটি অফিস অফ কমিউনিকেশন, তার তার আন্ডারে, এবং সেটা নিয়ন্ত্রক সংস্থা ছিল হচ্ছে অফকম। এবং এই অফকমটা এত গুরুত্বপূর্ণ ছিল যে এখানে শুধুমাত্র যে একজন ধরেন ব্রডকাস্টারের তার মানে তাকে রক্ষা করবে তা না, একজন ভিউয়ার্স, হ্যাঁ ধরেন মনে হচ্ছে একজন পাঠক, তার তার আসলে বিষয়টা রক্ষা করবে কে? তো ওই বোথ সাইড আপনি যেটি বলেন না কেন, সবার জিনিসটা রক্ষা করার দায়িত্ব কিন্তু এই কমিশনের। তো এখন যেটি হচ্ছে যে বাংলাদেশে একটা রেগুলেটরি বোর্ড যদি এরকম করা হয়, যেটা অটোনোমাস, হ্যাঁ স্বায়ত্তশাসিত, এরকম একটি নিয়ন্ত্রক সংস্থা যদি করা হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু সবার জন্য ভালো হবে। এবং আপনি জানেন পৃথিবীতে যত আমরা উন্নত বিশ্বের কথা বলি, বা সেটা ইউরোপ আমেরিকার কথা বলি, গণমাধ্যমের কথা বলি, তাদের গণমাধ্যমের কথা বলি, কিন্তু তাদের গণমাধ্যমগুলো কিন্তু দেখেন মানে আরো বেশি নিয়ন্ত্রিত। এখানে তো জনাব জুবাইর বাবু আপনাদেরও একটা দায় আছে। ধরুন আপনারা যে ঠিক এই মুহূর্তে গণমাধ্যম, স্পেশালি সংবাদ ভিত্তিক গণমাধ্যমের শীর্ষ পদে আছেন, তারা কি কোনো অ্যাকশন প্ল্যান সরকারকে দিয়েছেন? বাইরের বিশ্বে যেভাবে কাজগুলো হয় সেরকম কিভাবে অ্যাকশন প্ল্যান করা যেতে পারে সেরকম কিছু জমা দিয়েছেন? তাহলে হয়তো সরকার কিছু আইডিয়া পেত। জি, আমরা ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের টেলিভিশন আপনার এডিটার্স কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু আমরা বেশ কয়েকবার আমরা বসেছি আপনার মাননীয় তথ্যমন্ত্রীর সাথে, এবং ওনাকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে ইনফরমেশন দিয়ে, বিভিন্ন রকম আপনার কি বলা যায় কাগজপত্র দিয়ে কিন্তু আমরা ওনাকে আমরা আসলে হেল্প করছি, চেষ্টা করছি যেন উনি চমৎকার একটি মিডিয়া কমিশন গঠন করতে পারে। এবং পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টি মানে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে দেখেন এই যে মুক্ত গণমাধ্যম মানে মুক্ত সাংবাদিকতার, কিন্তু মুক্ত সাংবাদিকতার চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দায়িত্বশীল সাংবাদিকতা, যেটা আমাদের নেই। তো সুতরাং আমি মুক্ত মানে এটা না আমি যা খুশি তার লেখা, বরং মুক্ত মানে এটা যে আমার কলম আরো বেশি দায়িত্বশীল হবে, তো আমার টেলিভিশন আরো দায়িত্বশীল হবে। আমরা কিন্তু দেখেছি, দেখেন 5ই আগস্টের আগে কিছু কিছু টেলিভিশন, আমি সময় টেলিভিশনের কথাই বলতে পারি, 5ই আগস্টের আগে আপনি জানেন যে তাদের অবস্থান কি ছিল, এবং 5ই আগস্টের পরে সময় টেলিভিশন অনেক সাংবাদিক রাস্তায় বের হতে পারতেন না। সো এইরকম সিচুয়েশন তো আমরা চাই না। আমরা চাই যে সত্যি কথাটা বলা, সাদাকে সাদা কালোকে কালো আমরা যেটা বলতে পারি, এবং সেই হিসাবে যদি ধরেন তাইলে কিন্তু আমাদেরকে পরিবর্তন আনতেই হবে। ইভেন এই সরকারও কিন্তু এই কথা বলছে যে আমাদের পক্ষে থাকা দরকার নাই, কিন্তু যেটা সত্য সেটা বলেন। আসলে আরো একটু আলাপটা দীর্ঘ করতাম, সময়ের একেবারে শেষের দিকে জনাব ইলিয়াস খান আপনার সঙ্গে কথা বলা মাঝখানে একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, একটু শেষ করবেন আসলে? আমি কয়েকটা পয়েন্ট দিকে শেষ করি। যেমন ধরুন সাংবাদিকতা কারা করবে একটা মানদণ্ড থাকা উচিত। আপনি অ্যাডভোকেট হতে চান, আপনার কিন্তু ন্যূনতম একটা যোগ্যতা লাগবে। একদম একদম। আপনার বার কাউন্সিল পরীক্ষা পাস করতে হবে। আপনি ডাক্তারই পড়লেন, বাট আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না আপনার যদি বিএমডিসি সার্টিফিকেট না দেয়। সুতরাং সাংবাদিকতা এটি তো বুদ্ধিবৃত্তিক পেশা, কিন্তু এই পেশায় এখন কারা কাজ করছে, কি সার্টিফিকেট দাঁড়িয়ে, কি তাদের শিক্ষাগত যোগ্যতা, এই প্রশ্ন করার সময় আসছে। অনলাইন, আমি বাসা বাড়ির দারোয়ান, আমি অনলাইন খুলে দিলাম সিঁড়ির নিচে বসে, আমার একটা মোবাইল আছে আমি অনলাইন খুলে দিলাম। এগুলো নিয়ন্ত্রণ করা, স্বাধীনতা কিন্তু আপেক্ষিক বিষয়। জি আমি শুনতে পাচ্ছি, জি বলুন। স্বাধীনতা কিন্তু আপেক্ষিক বিষয়। আসলে আমি স্বাধীনতা মানে আমি যা ইচ্ছে তাই করবো, আমি স্বাধীন মানে তো আমি রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটতে পারবো না। তো মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন, সাংবাদিকদের দায়িত্বশীল হওয়া উচিত। সাংবাদিকদের এটি কিন্তু একটা সাদা শার্টের মতো, এটি একটি স্পট যদি পড়ে সবার দৃষ্টিতে সেটি কিন্তু পড়ে। সুতরাং এই পেশাকে যাতে মর্যাদা আবার আমরা ফিরে পাই, যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে 69 গণ অভ্যুত্থান, 90 আন্দোলন, সব জায়গায় কিন্তু সাংবাদিকদের
বড় ভূমিকা ছিল। আপনি নিশ্চয়ই আমার সাথে আপনি নিশ্চয়ই আপনার জানা আছে জি এরশাদের পতন হয়েছিল করে সাংবাদিকরা কলম বিরতি নেওয়ার পরে তারা কিন্তু দীর্ঘদিন পত্রিকা বের করেন 90 সালে। আমার মনে আছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যাই হোক, সাংবাদিকদের একদম একদম মর্যাদা আসলে ফিরিয়ে এই আনতে এই হবে। এই এই স্মৃতিচারণগুলো করলে আসলে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বিব্রত হতেই হয়, কারণ যেই জায়গাটাতে আসলে সাংবাদিকতা ছিল, যা হওয়া উচিত ছিল, এই প্রান্তে এসে আসলে সেটা হয়নি। এখনো আপনাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। তবে যেটা হচ্ছে সেটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে ঠিক এই মুহূর্তে যে তরুণ আসলে সাংবাদিকতার পথে হাঁটবে, তার জন্য পথটা কিছুটা হলেও মসৃণ হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব জুবায়ের বাবু, এবং একই সঙ্গে ছিলেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন একাত্তরের সঙ্গে।